ফেজ ডায়াগ্রাম। কথা হচ্ছে ফেজ ডায়াগ্রাম জিনিস, যদিও এটা আমাদের সিলেবাসের সাথে অতটা হচ্ছে এখন আমি তো জানানোর জন্য আপনাদের সেটা আজকে পর্যন্ত একটু একটা পড়া নেই, আজকে আমি শেষ করব। তো আগামী দিন শেষ করব, ঠিক আছে? কটা বাজে? আচ্ছা, 5টা গেছে। আজকে শনিবার, এর আগে কতদিন আপনাদের আগে ছুটি দিয়েছে? আজকে স্যার এই 5 মিনিট টপিকটা বলে দিয়েছি, সিটি চেঞ্জ করবেন স্লাইড করে স্যার একটু বলে তো এখন কোশ্চেন করি না কি হবে? আমি যাই না, আচ্ছা এটা পরে যাচ্ছি। আচ্ছা আসুন তাহলে আমাদের কথা হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি, এখন কথা হচ্ছে আমরা কেন করছি। এইটা হচ্ছে আমাদের টপিকের সাথে রিলেটেড, কিন্তু আপনাদের সিলেবাসে যদি ইনক্লুড করা তো আমার মনে হয় আপনাদের জিনিসটা জানা উচিত, ঠিক আছে? কারণ আপনাদের হচ্ছে এই টপিকটা নিয়ে করতেছেন, ফেজ ডায়াগ্রামটা একটু ভালো করে আইডিয়া থাকা দরকার। এটা অবশ্য সামনে আপনাদের হয়তো অন্য কোনো কোর্সে হয়তো ডিটেইলস থাকবে, আমরা জাস্ট এখানে হচ্ছে জাস্ট একটু আলোচনা করব ফেজ ডায়াগ্রাম হচ্ছে কি। এখন স্যার বাংলায় কি বলে ফেজ মানে কি? অবস্থা বোঝায়, তাই না? তো এটা হচ্ছে কি অবস্থা বোঝায় কোন একটা ম্যাটেরিয়াল, যে একটা যেমন হচ্ছে ধরেন হচ্ছে পানি, পানি কি অবস্থা করা সম্ভব? কঠিন তরল বায়ু, তাই না? তাহলে এই যে কিভাবে তারা হচ্ছে কঠিনে থাকে, কিভাবে তারা হচ্ছে তরল থাকে, কিভাবে বায়ুতে থাকে, এই পুরো একটা ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে এইভাবে করা সম্ভব, ঠিক আছে? ওইটা আমরা যাবো আস্তে আস্তে, ওটা হচ্ছে লাস্ট টপিক আমাদের। সো আমাদের বলতেছে হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম তাহলে কি, এটা হচ্ছে একটা রিলেশনশিপ বিটুইন কি টেম্পারেচার এন্ড প্রেসার। এটা তার কি বুঝলেন বলেন তো? কিছু বুঝছেন? ডেফিনিশন এটা পড়া আছে কি বুঝছেন? আমরা বলতে যাচ্ছি এইটা এমন একটা ডায়াগ্রাম যেখানে হচ্ছে কি করে চাপা তাপের রিলেশনটা আমাদের বুঝতে পারি কোন একটা স্পেসিফিক কোন একটা সাবস্টেন্সের জন্য, ঠিক আছে? সো এটা আমরা একটু পরে আবার ফেরত আসতেছি, আমরা আগে একটু সামনে যে ব্যাপারটা একটু দাও, কারণ এখানে হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট আর স্পেস বাউন্ডারি কি এটা আমরা এখন জানি, একটু সামনে আমাদের আমি কিন্তু আপনাদের জিজ্ঞেস করব এরপর আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা তো এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের একটু জানি হচ্ছে কম্পোনেন্ট গুলো কাকে বলি। কম্পোনেন্ট কাকে বলি? যে কোন একটা ধরেন হচ্ছে আমি নিলাম হচ্ছে ধরেন সুগার, আর নিলাম হচ্ছে ধরেন ওয়াটার। স্যার মেড অফ তারপরে কি মেড অফ তারপরে কি মানে এই তো কম্পোনেন্ট হচ্ছে কি যেটা হচ্ছে পিওর মেটাল বা কোনটা কম্পোনেন্টের অ্যালয় দিয়ে তৈরি, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে আমরা চিনি শরবত খাইছেন না, এখানে কি কি থাকে? সুগার থাকে আর হচ্ছে পানি থাকে। আমরা যদি কোন একটা জুস অ্যাড করি, এখানে সাপোজ হচ্ছে একটা জুস অ্যাড করে দিলাম, জুস বানানো ঠিক আছে? জি স্যার ঠিক আছে। সো ধরেন এখানে হচ্ছে তিনটা জিনিস দিয়ে আমরা হচ্ছে একটা সলিউশন তৈরি করলাম, তাহলে কি কি আছে এখানে? সুগার আছে, ওয়াটার আছে আর জুস আছে। সো এই যে এইটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এইটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, অর্থাৎ এই তিনটা আলাদা কম্পোনেন্ট মিলে হচ্ছে একটা সলিউশন তৈরি হবে। তাহলে কম্পোনেন্ট আমরা কি বলতেছি? তাহলে হচ্ছে একটা অ্যালয়। অ্যালয় মানে কি? অ্যালয় নাম শুনছেন আপনারা? বাংলা হচ্ছে সংঘ, সংঘ শুনছেন? অ্যালয় শোনেন নাই? এই যে যেমন হচ্ছে এই যে এটা কিন্তু একটা অ্যালয়, কিভাবে? ভিতর হচ্ছে লোহা, উপর হচ্ছে কি কালো একটা প্রলেপ দেওয়া আছে, তো এইটা হচ্ছে একটা, অর্থাৎ এখানে কিন্তু দুইটা জিনিসের মিক্স। আপনারা যেটা সিটে বলতে আছেন
তারপর অন করা, তারপর হচ্ছে ধরেন এই যে ফ্যানের যে হচ্ছে এই পাখাটা, এটা কিন্তু অনেক জায়গায় অ্যালুমিনিয়াম থাকে, পিওর থাকছে কি থাকে, লোহাও থাকে। তো যদি আমাদের অ্যালুমিনিয়াম আর হচ্ছে লোহার মিক্স থাকে, ঠিক আছে, তাহলে এটা বলতে সম্ভব, ঠিক আছে। বা আপনারা ইয়া শুনছেন না, পিতল, ধাতু এটা পিতল দাও, এটা একদম পুরোটি র, আর এটাকে কি বলে? হ্যাঁ এই নিজের বলেন কি কাঁসা না, কাঁসা তো একটা সিলভার না, যাই হোক এটা মনে নেই না মাথায় আসছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি একটা মিক্সচার, মিক্সচার মধ্যে যেই সব আলাদা আলাদা কম্পোনেন্ট আছে এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আর পুরো মিক্সচারটাকে বলতেছে হচ্ছে একটা সিস্টেম। আমরা আগে দেখছিলাম যে কোন একটা যেটা আমরা অবজার্ভ করব সেই পুরো জিনিস হচ্ছে একটা কি সিস্টেম, আর ওর ভিতরে যা যা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র আছে এগুলো আমরা কি বলতেছি, এগুলো হচ্ছে একটা কি কম্পোনেন্ট। ওকে, এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে ধরেন সুগার আর ওয়াটার সলিউশন দিয়ে আমরা একটু ফেজ ডায়াগ্রাম বোঝার চেষ্টা করব। আর ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি, আমি বলতেছি হচ্ছে ধরেন কি কি আছে, সুগার আর ওয়াটার আছে, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে একটা মিক্সচার নিলাম, এখানে এখানে হচ্ছে কি 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 আছে, এখানে এই যে ওয়াটার আছে আর সুগার আছে। সেখানে কি কি থাকা পসিবল, ধরেন হচ্ছে আমি বললাম 10% সুগার অথবা 20% সুগার অথবা 30%। এটা দ্বারা কি বুঝাইলাম, 10% যদি সুগার তার মানে কি 90% হচ্ছে কি ওয়াটার, তাই তো। যদি আমরা বলি যে 20% সুগার তার মানে কি 80% হচ্ছে পানি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, দেখা যায় এটা মাত্র যে আরে মাঝখানে দেখা যায় তো ব্রাইটনেস তো মনে হয় কম, তাই না? সো দেখেন আমরা বলতেছি হচ্ছে এই যে একটা কম্পোজিশন আছে যেখানে কি পার্সেন্টেজ দেখাচ্ছে, কিভাবে দেখেন এই যে দেখেন এখানে 0 আর এখানে হচ্ছে 100, দেখতে পাচ্ছেন এইটা দ্বারা কি বোঝাচ্ছি, এখানে হচ্ছে 0% সুগার আর 100% কি পানি, তাই না। যত আমরা এদিকে যাচ্ছি সুগার আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে, আর এখানে তার মানে কি 100% সুগার 0% পানি, কথা বুঝেন। তাহলে এটা হচ্ছে একটা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করছে, এইটা আমরা বোঝাচ্ছি হচ্ছে কি সুগার আর পার্সেন্টেজ, এখানে 0% এদিকে যত এদিকে যাব তার মানে কি সুগার পার্সেন্টেজ বাড়তেছে, হ্যাঁ আচ্ছা এখন আসেন স্যার 100 ডিগ্রিতে টেম্পারেচার আর 100% সুগার যদি হয় তখন তো সুগার মিল্ক হবে, তখন আমরা ওয়াটার কাউন্ট করব কি? আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের একটা টপিক আছে সেটার নাম হচ্ছে সলিউবিলিটি লিমিট। ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যদি ধরেন একটা এই যে এই পানিটাতে আমি ধরেন 1 কেজি পানি আছে এখানে, হ্যাঁ 1 কেজি পানি আছে, তো আমি এখানে কি করলাম, ধরেন আরো 1 কেজি সুগার দিলাম, এখানে 1 কেজি সুগার সাপোজ। সো এখন কথা হচ্ছে একটা আমি এরপর আমি আরো অ্যাড করতেছি, তাহলে কি হবে একটা সময় পরে, হ্যাঁ অর্থাৎ তখন এরপরে আর কি হবে না, এবার আর কি ডিসলভ হবে, তাই তো। তার মানে কি তখন আমরা শুরুতে দেখেন তো আমরা যদি বলি তখন এখানে কি ছিল, লিকুইড না, আমি যতই আস্তে আস্তে সুগারের পরিমাণ বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়াচ্ছি একটা সময় পরে কি হবে, মানে লিকুইড তো থাকবে এবং নিচে একটা তলানি পড়বে যেটা বলতেছে, তার মানে ওটা কি থাকবে সলিড। তার মানে শুরুতে ছিল লিকুইড, একটা সার্টেন মোমেন্ট পরে সেখানে লিকুইডও থাকতেছে সলিডও থাকতেছে, তাহলে দুটো ফেজ কি সেম হয়ে যাবে, এইটা হচ্ছে একটা আপনাদের কথা বুঝতে পারছেন যে দুটো আলাদা ডিফারেন্ট ফেজ, যে দুটো একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লিকুইড ছিল, এরপর আস্তে আস্তে কি হচ্ছে যত আমরা সুগারের পরিমাণ বাড়াচ্ছি কি হবে আস্তে আস্তে কি লিকুইড প্লাস সলিড দুটো ঘটনা এখানে দেখতে পাবো, তাই না।
এখন এইটা এখন দেখেন আমরা এই গ্রাফটাকে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে এই লাইনটা খেয়াল করেন ধরেন টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি আশেপাশে সো আমরা দেখতেছি হচ্ছে এখানে এই লাইনটা যে আমরা একটা যে কোনো একটা লাইন ড্র করছি ঠিক আছে একটা লাইন আমি একটু এইখানে আঁকি দিলাম এর মধ্যে একটা আছে তাই না এখানে হচ্ছে কত 60 এখানে হচ্ছে 100 এটা কিন্তু সুগারের পার্সেন্টেজ নিচেরটা ওকে আর এদিকে হচ্ছে টেম্পারেচার আছে ঠিক আছে এদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে সুগারের পার্সেন্টেজ আছে সো আমি র‍্যান্ডম একটা ধরেন এখানে 20 ডিগ্রি সেলসিয়াস সো আমি এইবার যদি একটা লাইন ড্র করি তার মানে কি দেখেন তো এই 20 আচ্ছা আগে একটু সলিউবিলিটি লিমিটটা আমরা বিশেষ করে নেই না তার কথা হচ্ছে আমরা যে বলতেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণই সে অ্যাবজর্ব করতে পারে এরপর আর পারে না তো এই যে যতটুকু পর্যন্ত অ্যাবজর্ব করতে পারে সেটা আমরা বলতে হচ্ছে সলিউবিলিটি লিমিট ঠিক আছে হ্যাঁ আর কথা হচ্ছে এইটাকে চেঞ্জ করা সম্ভব কোন একটা যে কোনো একটা লিকুইডের জন্য বা কোন একটা ম্যাটেরিয়ালের জন্য তার সলিউবিলিটি লিমিট চেঞ্জ করা সম্ভব কিভাবে হ্যাঁ অর্থাৎ কি তাপ বাড়াইলে অর্থাৎ আমরা যদি বেশি পরিমাণ হিট দিই তাহলে ওর লিমিটটা ইনক্রিজ তবে এটা সব ক্ষেত্রে ট্রু না যেমন ধরেন যদি গ্যাস নিয়ে চিন্তা করেন গ্যাস আর যদি লিকুইড নিয়ে চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে গ্যাসের সলিউবিলিটি লিমিট টেম্পারেচার বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আরো কমে ঠিক আছে সো এটা আমরা আজকে আলোচনা টপিক না সো ইউজুয়ালি যেটা হয় যে কি হয় টেম্পারেচার বাড়লে লিমিটও বাড়ে ঠিক আছে টেম্পারেচার বাড়লে কি হয় লিমিট বাড়ে সো এই যে আমরা দেখতেছি এইদিকে টেম্পারেচার বাড়তেছে তার মানে এইদিকে যত উপরে টেম্পারেচার বাড়বে তত তার লিমিট কি হবে আস্তে আস্তে বাড়বে সো আমি ধরেন একটা 20 ডিগ্রি সেলসিয়াস আমরা হচ্ছে এখানে একটা গ্রাফ ড্র করলাম সো এখানে দেখেন তো অলমোস্ট 60% হচ্ছে কি আছে সুগার আছে আর বাকি 40% কি আছে পানি আছে ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে ফেজটা এখানে তো এটা হচ্ছে একটা বাউন্ডারি এখানে কি ফরম্যাটে আছে লিকুইড ফরম্যাটে আছে সো আমরা যত এদিকে যাব পার্সেন্টেজ বাড়তেছে সো আমি যদি এই টেম্পারেচারটা একটু বাড়াই এখানে দিই সো দেখেন আমি জাস্ট এইটা এখানে হচ্ছে 60% কিন্তু আমি যদি টেম্পারেচারটা যদি এখান থেকে তখন 40 তে নিয়ে আসি তখন দেখেন এটা একটু বেড়ে যায় না তখন দেখেন সুগার পার্সেন্টেজ একটু বেড়ে যায় অর্থাৎ একটু বেশি পরিমাণ সুগারটা অ্যাবজর্ব করতে পারবে আচ্ছা সো বলতেছিলাম হচ্ছে কোথায় ছিলাম ও আচ্ছা হ্যাঁ এইখানে তো দেখেন আমরা যদি 2% বাড়াই তাহলে দেখি হচ্ছে কি আর একটু বেশি পরিমাণ অ্যাবজর্ব করতে পারে তাই তো সো তার মানে সে আগে যেখানে সে এইখানে লিকুইড ফর্মে ছিল সো এখন আর একটু বেশি পরিমাণ এইটুকু জায়গায় যে অর্থাৎ এতটুকু পরিমাণ বৃদ্ধি করলাম লিকুইড ফর্মের জায়গাটা সো যত আমরা আস্তে আস্তে আরো টেম্পারেচার বাড়াবো টেম্পারেচার যদি বাড়াই যত উপরে যাচ্ছে দেখেন তো এইদিকে যদি চিন্তা করেন আরো বেড়ে গেল এখন লিমিট কথা বুঝতে পারছেন এরপর যদি আরো উপরে যাই ধরেন এদিকে আরো বেশি পরিমাণ সে অ্যাবজর্ব করতে পারতেছে ঠিক আছে সো এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা বাউন্ডারি বলতে পারি না এই যে লাইনটা কোন লাইনটা আমি লিখতে পারি এই লাইনটা কি করতেছে ডিস্টিংগুইশ করতেছে কিভাবে যে এই পাশটা হচ্ছে লিকুইড আর এই পাশে কি আছে লিকুইড প্লাস সলিড অর্থাৎ এই পর্যন্ত এইখানে এই পর্যন্ত কি ধরেন 65 এর মতো ঠিক আছে আচ্ছা
বলতেছে হচ্ছে কি এই পয়েন্টটা দেখেন তো, ধর 65% এর মধ্যে কি আছে এখানে সুগার আছে, এই পয়েন্টের এই পাশে কি আছে লিকুইড। আমি যদি আরেকটু সুগার দিই তাহলে কি হয়ে যাবে, লিকুইড প্লাস সলিড, তাই তো, লিকুইড প্লাস হচ্ছে সলিড। আমরা যতই এই পাশে যাই না কেন কি পাবো, লিকুইড প্লাস সলিড। কিন্তু আবার যদি আমরা টেম্পারেচারটা একটু বাড়াই তাহলে আবার দেখতেছি কি এইখান থেকে যদি আমরা একটা পয়েন্ট চিন্তা করি এখান দিয়ে, তো দেখা যাচ্ছে এই পয়েন্টে দেখা যাচ্ছে এই হাই টেম্পারেচারে কিন্তু এখানে কি আসতেছে, তারপর লিকুইড থাকতেছে এক পাশে, কিন্তু এখানে দেখা অল্প জায়গা লিকুইড থাকতেছে, কিন্তু যত এই দিকে যাচ্ছি আস্তে আস্তে লিকুইডের পরিমাণ কি বাড়তেছে না, লিকুইড বেশি পরিমাণ শেয়ার করছে, কথা বুঝতে পারছেন? তো এই যে একটা বাউন্ডারি দিয়ে আমরা যে দুইটা আলাদা আলাদা ফেজ কে রিপ্রেজেন্ট করব, এইটাই হচ্ছে আমাদের কি ফেজ ডায়াগ্রাম। আর কথা হচ্ছে এটা কিন্তু একটা কি বলে এটাকে উপমা দিয়ে বুঝাই, কারণ আমরা দেখছিলাম হচ্ছে ফেজ ডায়াগ্রামের ডিফিনিশন কি ছিল, একটা কম্বিনেশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার আছে না, তাহলে এটা কিন্তু উদাহরণ না, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম যে এটা তো ইজিলি বোঝা যায় যে লিকুইড প্লাস সলিড আর লিকুইড গুলো আলাদা আলাদা থাকতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে থাকে এটার জন্য আমরা এখন এটা দেখব। আচ্ছা তাহলে দেখেন, তাহলে ফেজ হিসাবে কাকে বলতেছি হচ্ছে হোমোজেনিয়াস, মানে হচ্ছে এক জাতীয়, কথাটা বুঝেন। ফেজ হচ্ছে কি একটা হোমোজেনিয়াস পোরশন বা একটা সিস্টেমে যেখানে কি আছে ইউনিফর্ম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ থাকে। এখন আমরা একটা আগে ইয়ে দিতে চাই, খেয়াল করেন এই যে এই বাউন্ডারির এই পাশটা, খেয়াল করেন এই পাশটা পুরো জায়গা জুড়ে আসলে কি লিকুইড ফর্মে আছে, আর এই বাউন্ডারির ঠিক এই পাশে কি আছে পুরো জায়গায় লিকুইড প্লাস সলিড। সো এখানে পুরো জায়গায় কি একই ফেজ আছে, এইজন্য এটা বলতে একটা হোমোজেনিয়াস একটা পোরশন, এটা একটা হোমোজেনিয়াস পোরশন, কিন্তু দুইটা মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে কি হচ্ছে একটা আলাদা হচ্ছে। স্যার মাঝখানে ফাঁকা জায়গাটা কি লিকুইড প্লাস সলিড কোথায় এটা না না, এইটা হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারির এই পাশে হচ্ছে লিকুইড প্লাস সলিড। এটা তো আমি বুঝাইলাম না যে আমরা হচ্ছে একটা বুঝানোর জন্য একটা পয়েন্ট নিছি, ওইটার পর আমরা হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম। তো আমরা কোন একটা সার্টেন পয়েন্টে বোঝার জন্য আমি এই পয়েন্টে একটা আমরা কি করি, একটা লম্বটা নিলে এই পয়েন্টে একটা এই পয়েন্টে একটা, সো এটা দ্বারা কি বোঝায় এই পয়েন্টে অ্যাকচুয়ালি কি কি আছে, এটা হচ্ছে x এর ভ্যালু আর এটা হচ্ছে y এর ভ্যালু। টেম্পারেচার না থাকে তাহলে 50% এর পরে আমরা সলিড, হ্যাঁ টেম্পারেচার আছে তাহলে আমরা 60% ধরে, হ্যাঁ ওটা এরকম। তো টেম্পারেচার না থাকলে তো এটা পসিবল না, এটা থিওরিটিক্যালি আছে। আচ্ছা এরপরে দেখেন তো, তাহলে এখানে দেখেন তো কি কি চেঞ্জ আছে, এই যে আমি যেটা বলতেছিলাম এখানে আমাদের দেখেন ফেজের মধ্যে কি কি থাকে, ইউনিফর্ম ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ থাকে। এখানে দেখেন তো এই পুরো জায়গায় কি আছে, পুরোটা হচ্ছে লিকুইড, আর এই পুরো জায়গাটা হচ্ছে কি লিকুইড প্লাস সলিড, তাই না? তাহলে ফিজিক্যাল অথবা কেমিক্যাল যে কোনো একটা চেঞ্জ থাকতে পারে। এরপর হচ্ছে আমরা কাকে বলতেছি হচ্ছে কি ফেজ সেপারেটেড বাই ডিস্টিংক্ট বাউন্ডারি across which different physical or chemical properties exist। এটা কি বুঝাইছো, মানে বুঝালো যে হয় ফিজিক্যাল অথবা কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে অথবা বোথ চেঞ্জ হবে। ব্যাপারটা কি রকম, ধরেন আমরা যদি বলি H2O, এটা হচ্ছে কি পানি, সেটা কয়টা ধরনের থাকতে পারে, এটা হইতে পারে আইস, তাই না, এটা হইতে পারে হচ্ছে কি লিকুইড, এটা হইতে পারে কি গ্যাস। আচ্ছা কেমিক্যাল প্রপার্টি কি চেঞ্জ হইছে, H2O তো আছে, তারপর কি তিনটা ফিজিক্যাল প্রপার্টি কিন্তু ডিফারেন্ট, তাই না? সো আমরা বলতেছি হচ্ছে কি ফেজ ডায়াগ্রামের মধ্যে ফেজের এক পাশে আর আরেক পাশের মধ্যে হয় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে অথবা কেমিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে, অথবা দুইটাই ছিল, কথা বুঝলেন না? এই যে দুইটাই হচ্ছে কেমিক্যাল প্রপার্টি সবসময় চেঞ্জ হইতে পারে, তো ফেজ ডায়াগ্রাম আমরা ওইটাই রিপ্রেজেন্ট করব যে কি কি চেঞ্জ হতে পারে, এক পাশ আর আরেক পাশের মধ্যে ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, কেমিক্যাল চেঞ্জ হতে পারে, কথা হতে পারে, অথবা কি দুইটারই চেঞ্জ হতে পারে, বুঝছেন? ঠিক আছে, তাহলে যদি পুরো জায়গায় একটা ফেজই থাকে তাহলে এটা বলতে হচ্ছে কি হোমোজেনিয়াস, আর যদি অনেকগুলো ফেজ থাকা পসিবল হয় তাহলে এটা বলতে হচ্ছে মাল্টি ফেজ। ঠিক আছে,
তো আমরা এখন দেখব হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম। এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি, ঠিক আছে? ওয়াটার ফেজ ডায়াগ্রাম এই যে সিটিতে কোথায় করে যেতে যায়? স্যার আমরা কি রক স্যার বুঝতে কোশ্চেন দিবে আর সিটিতে যে কিছু দিবে বলে এখন কইতেছি এটা থেকে কইছেন দেখেন ফেজ ডায়াগ্রামের নাম কি? ত্রিকোণ ফেজ অফ ওয়াটার, তাই না? খুব ইন্টারেস্টিং একটা গ্রাফ বা ডায়াগ্রাম। এখানে দেখেন কি কি দেখতে পাচ্ছেন? এই দিকটা হচ্ছে আইস, এইখানটা হচ্ছে ওয়াটার, আর এই দিক হচ্ছে স্টিম বা গ্যাস বলতেছে, ঠিক আছে? তো আমি একটু এটাকে একটু এখানে হালকা করে ড্র করব। তো এটা দেখতে অনেকটা হচ্ছে এরকম, তাই না? আমি জাস্ট বাউন্ডারিটা আঁকলাম, ঠিক আছে? তো এইখানে কি আছে? এখানে হচ্ছে আইস আছে, এখানে হচ্ছে লিকুইড, আর এখানে হচ্ছে গ্যাস। ওকে, এখন কথা হচ্ছে ধরেন এইখানে দেখেন এই এক্সিসে কি আছে? প্রেসার, আর এই এক্সিসে কি আছে? টেম্পারেচার। সো আমরা এখন কোন একটা সার্টেন কম্বিনেশনের জন্য কি বলতেছি? কম্বিনেশন, অর্থাৎ কার কম্বিনেশন? টেম্পারেচার এবং হচ্ছে প্রেসার কম্বিনেশন। কোন একটা সার্টেন কম্বিনেশনের জন্যই কোন একটা সার্টেন ফেজ পাওয়া যায়। এটা বুঝেন, একটা নির্দিষ্ট তাপমাত্রা আর একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, সরি নির্দিষ্ট প্রেসারের জন্যই একটা নির্দিষ্ট ফেজ পাওয়া যায়। যদি যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে ফেজ চেঞ্জ হতে পারে। হ্যাঁ, যেমন একটা চেঞ্জ হইলে, যে কোনো একটা চেঞ্জ হইলে আমরা বলতেছি হচ্ছে কি কোন একটা নির্দিষ্ট কোনো কন্ডিশনের জন্য কার টেম্পারেচার এবং হচ্ছে প্রেসারের কারণে কি হতে পারে? ফেজ চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন এদিকে কি দিলাম হচ্ছে কি টেম্পারেচার, এদিকে হচ্ছে প্রেসার। এখানে ধরেন হচ্ছে এখানে কি আছে 0 ডিগ্রি, এখানে কিন্তু এটা হচ্ছে সেলসিয়াসে কিন্তু, অর্থাৎ যদি আমরা যদি ইয়াতে বলি কি বলি কেলভিন স্কেলে বলি তাহলে এখানে কত ডিগ্রি আছে? এখানে কত আছে? এখানে 273 কেলভিন, তাই না? আর সেলসিয়াস স্কেলে সেখানে 0 আছে। ওকে, তো ধরেন এইখানে এটা হচ্ছে 0 আর এইখানে হচ্ছে 1, বুঝছেন? তার মানে এখানে কত? -273 বা -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এটা বলতে পারেন। ওকে, এখন ধরেন এই জায়গায় ধরলাম এখানে হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস, কত? সাপোজ এই জায়গাটা, ওকে? সো এই জায়গাটা এইটা হচ্ছে প্রেসার। সো ধরেন 0 পয়েন্ট সামথিং, 0.05 0.03, এই পয়েন্টটা কথা চিন্তা করতেছি, ভালো মতো খেয়াল করেন। এটা আমি চিন্তা এই পয়েন্টটা, এই গ্রাফের উপরে একটা পয়েন্ট দিলাম, যে কোনো একটা পয়েন্ট। সো এই পয়েন্টে টেম্পারেচার হচ্ছে কত? -100 ডিগ্রি, আর ধরেন এই কি কত? প্রেসার কত? ধরেন এত প্রেসার, এত হচ্ছে একটি এই পয়েন্টে, এই সার্টেন পয়েন্ট। সো এই পয়েন্টে এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার, এইটা হচ্ছে আমাদের প্রেসার। ওকে, সো এখন দেখেন এই পয়েন্ট থেকে আমরা যদি দেখেন, আমরা যদি প্রেসারটাকে হালকা একটু কমায় ফেলি, এই পয়েন্টে দেখেন তো এই পাশে কি আছে? আইস আছে, আর এই পাশে কি আছে? স্টিম আছে, তাই তো, বা গ্যাস আছে। সো এই পয়েন্ট হালকা একটু উপরে দেখেন তো কি আছে? আইস। অর্থাৎ একটু যদি প্রেসার বাড়ানো হয় তাহলে এই পয়েন্টে কি থাকবে? কি বুঝলেন? কি বুনবুন শুরু হয়ে গেল কি? আচ্ছা আসেন, ভালো মতো বুঝেন। আমি একটা পয়েন্ট
পয়েন্ট দিলাম এখানে, এরপরে দেখো তো আমি যদি একটু প্রেসার একটু কমাই তাহলে দেখো তো আগে ছিল আইস হয়ে যাবে কি গ্যাস। আবার দেখেন এখান থেকে আমি যদি আবার এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এরপরে দেখেন এটা হচ্ছে এটা এই পয়েন্টের প্রেসার। আমি যদি প্রেসারটাকে এই টেম্পারেচার ফিক্স রেখে এটা থেকে আমি যদি এখানে নিয়ে আসি টেম্পারেচার কি ফিক্স থাকতেছে না? স্যার আইসকে প্রেসার দিলে গ্যাস কি হবে? এটা তো মানে ওয়াটার হবে। ওটা জানার বই দেখো অনেক ছোট হচ্ছে। ব্যাপার হচ্ছে এই সাবলিমেশন আর একটা প্রসেস ঊর্ধ্বপাতন সুতরাং নাম অর্থাৎ কি হয় এখানে যে কোর ছিল না তাহলে কোরটা কি হয় ডিরেক্ট হচ্ছে সলিড থেকে গ্যাসে চলে যায়। স্যার বরফ কিন্তু সলিড থেকে গ্যাসে যাওয়া। হ্যাঁ এটাই তো বলতেছি, এই যে এখানে হচ্ছে আইস থেকে কি ডিরেক্ট গ্যাসে চলে আসতে পারে, সেই প্রসেসের নাম হচ্ছে সাবলিমেশন প্রসেস। এটা হচ্ছে এটা একটা আলাদা বৈশিষ্ট্যটা আমরা আলাদা করতেছি। তবে এইটা অ্যাকচুয়ালি হয় যে আইসকে যদি আপনার লো প্রেসারে নিয়ে যান তাহলে সেটা কি হয়ে যায় লিকুইডে না যেয়ে কি হয় ডিরেক্ট গ্যাসে চলে যায়। আইস থেকে তো এমনিতেও স্টিম বের হয়। ওটা ডিফারেন্ট প্রসেস, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। এটার কারণে দেখবেন ধরেন ওই যে বিশেষ করে ধরেন সানের আশেপাশে সূর্যের আশেপাশে তো এখানে কি হয় ওখানে কি বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল কোথায় জানেন না? সে কথা জানেন না হইতেও পারে। ঠিক আছে আচ্ছা যেটা বলতেছিলাম আর কি স্যার বায়োমন্ডল না থাকে মানে গ্যাস কি হবে? বায়োমন্ডল যেহেতু না তাহলে হিলিয়াম গ্যাস গুলো আছে ওগুলো কি হবে? সূর্যের বায়ুমণ্ডলটা কেমন দেখুন না, সূর্যের চারপাশে আমাদের চারপাশে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের যেটা স্ট্রাকচারড বায়ুমণ্ডল, সূর্যের চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে তিনটা লেয়ার থাকে। মানে আমাদের এখানে লেয়ার কয়টা পৃথিবীর বায়ুমণ্ডলের কি কি চারটা বা পাঁচটা সবার উপর ওজন আছে আচ্ছা কি বলতেছিলাম বায়ুমণ্ডল আচ্ছা বায়ুমণ্ডল আমাদের বায়ুমণ্ডল হচ্ছে চারটা বা পাঁচটা লেয়ার বলে, সূর্যের বায়ুমণ্ডল হচ্ছে তিনটা স্তর আছে। লাস্ট স্তর যেটা সেটার নাম হচ্ছে করোনা, ওটার নাম হচ্ছে করোনা। কদিন আগে নাসাটা মিশন কমপ্লিট করলো, আপনারা তো নিউজ দেখেন না? সূর্য দেখতেছেন হ্যাঁ সূর্যের সবচেয়ে নিকট দিকে একটা প্রোব পাঠানো হয়েছিল এই কত এই যে 6-7 দিন আগে হ্যাঁ ওটা আছে। তো ওটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ক্লোজেস্ট হিউম্যান পাঠানো হচ্ছে কোন একটা অবজেক্ট 65 লক্ষ কিলোমিটার দূরে আছে সূর্য থেকে একদম
মানে একদম সূর্যের যে বাউন্ডারিটা আছে না, ওর ওর চারপাশে একটা কি একটা স্তর তৈরি করছে না, এখানে তিনটা লেয়ার আছে, এটার ভিতরে ঢুকে গেছে এটা, বুঝছেন? ওইখানে আছে লেয়ার, তখন ওইখানে আসলে আমাদের মধ্যে এরকম অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এরকম না। ওইখানে হচ্ছে প্লাজমা পার্টিকেল, কিছুটা একটা আলাদা ফেজ আপনারা জানেন হচ্ছে ফেজ কয়টা আছে দুইটা দিন তিনটা চারটা। হ্যাঁ, নতুন না আগে থেকে ছিল, আমরা নতুন করে জানতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, তাহলে এই যে কোন একটা সার্টেন পয়েন্টে, এই পয়েন্টে কি টেম্পারেচার হচ্ছে কি -100 ডিগ্রি সেলসিয়াস, আর এই প্রেসারে দেখেন উপরে গেলে কি পাচ্ছি আইস, নিচে গেলে কি পাচ্ছি গ্যাস। গ্যাস, তাহলে এই যে বাউন্ডারিটা কি করতেছে, এখানে একটা আলাদা ফেজ, এখানে একটা আলাদা ফেজ কি করতেছে, আলাদা করে রাখতেছে, কথা বুঝতে পারছেন? সো দেখেন আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, মানে এখানে মানে হচ্ছে -50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হবে, আবার এখানে ইকুয়েশন হচ্ছে 0.75 সাপোজ। সো এই পার্টিকুলার প্রেসার এবং এই পার্টিকুলার টেম্পারেচারে এইটা হচ্ছে এখানে আছে, আমি যদি প্রেসার এখান থেকে হালকা একটু বাড়াই তাহলে এটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর যদি প্রেসার হালকা একটু কমাই তাহলে কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। আবার দেখেন এই টেম্পারেচার যদি আমি হালকা একটু এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাচ্ছে আইস, তাই না? আবার এখান থেকে যদি হালকা একটু ওদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে দেখেন একটা সার্টেন একটা নির্দিষ্ট কনফিগারেশনে কি ওটা পার্টিকুলার স্টেট থাকতে পারে, কারটা কম্বিনেশন প্রেসার আর হচ্ছে টেম্পারেচার, জিনিসটা বুঝেন নাই কি পড়া পরিষ্কার মানে কথা বলবে। আমি এখন আমরা তো হ্যাঁ এইটা এটা তো আগে খুব ইজি, আমি যেটা আছি এটাই বলি। আমি জানি না, আমি দেখি আমি যা বলতেছি এর বাইরে কিছু করব না, আমি ক্লাসে পড়াই নাই এর বাইরে কিছু। আচ্ছা এরপরে আসেন, এই যে পয়েন্টটা দেখতেছেন খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, এইটার নামে কিন্তু এই পুরোটার নাম হইছে ট্রিপল ফেজ। সো দেখেন তো এই পয়েন্ট এত ইন্টারেস্টিং কি দেখেন, এই পাশে কি এদিকে এদিকে, সো এই একটা পয়েন্টে কি লিকুইড থাকতে পারে, আইস থাকতে পারে, গ্যাস থাকতে পারে, তাহলে এই পয়েন্টের নাম এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। না এটা 0 ডিগ্রি না, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, দেখছেন এই যে ট্রিপল পয়েন্ট, তাহলে এটা কত ডিগ্রিতে 0.01 ডিগ্রি সেলসিয়াস এবং 0.06 atm প্রেসারে কোন একটা ওয়াটার মলিকিউল অর্থাৎ পানি তিনটা ফেজে একসাথে অবস্থান করে, H2 কি কি কোন টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসার হচ্ছে কি 0.06 atm, বুঝছেন? এই টেম্পারেচার এবং এই প্রেসারে এই যে যেটা বলতেছিলাম যে একটা পার্টিকুলার একটা কম্বিনেশন কার টেম্পারেচার প্রেসারে কি তিনটা ফেজ একই কাজ থাকে, কি কি আইস হতে পারে, লিকুইড হতে পারে, লিকুইড অথবা গ্যাস সব হতে পারে, এই পয়েন্ট এর এটা নাম কি ট্রিপল পয়েন্ট, বুঝছেন? আচ্ছা এরপরে দেখেন আমরা যদি এইখানে একটা ফেজ চিন্তা করি, এখানে কিন্তু একই কথা, দেখেন তো এইটা হচ্ছে একটা পার্টিকুলার কোন একটা টেম্পারেচার এবং পার্টিকুলার একটা প্রেসার, সেই প্রেসারের উপরে গেলে কি পাবে লিকুইড, একটু প্রেসার যদি বাড়ায় তাহলে কি পাবো লিকুইড, প্রেসার একটু কমায় ফেলি তাহলে কি পাবো, আবার দেখেন টেম্পারেচার যদি হালকা একটু কমায় ফেলি তাহলে কি পাবো, আবার যদি একটু বাড়ায় ফেলি, কথা বুঝতে পারছেন? সো এই যে আলাদা আলাদা ফেজগুলো একই একটা ডায়াগ্রাম মধ্যে রিপ্রেজেন্ট করলাম, এটাকে বলা হচ্ছে ফেজ ডায়াগ্রাম, বুঝছেন? এবং একটা জিনিস খেয়াল করেন, ওই যে আরেকটা পয়েন্ট আছে দেখছেন,
ক্রিটিক্যাল পয়েন্ট। এটা কখন হয় দেখেন 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 218 এটিএম এই প্রেসারের উপর যদি প্রেসার দেওয়া হয় তাহলে সুপার ফ্লুইড নামে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড নামে একটা সলভ করি হয়। ওটা একই সাথে হচ্ছে লিকুইড একই সাথে স্থির। ঠিক আছে এই আমি আগে পড়া শেষ করে নিই পরে কথা বলবো। কি বলতেছিলাম যে 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং হচ্ছে 218 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রেসারের এটিএম প্রেসারের উপরে যদি প্রেসার দেওয়া হয় তাহলে এই আইসটাই এই H2O অর্থাৎ পানিটা কি হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে পরিণত হয়। সো এটা ইমোলাটাইজ স্টেট, এটা ইমোলাটাইজ স্টেট যেখানে হচ্ছে একই সাথে লিকুইড একই সাথে গ্যাস ইমোলাটাইজ স্টেট তৈরি হয়। এটার নাম কি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। সেটা আপনাদের আপাতত জানার দরকার নাই, আমি বলার জন্য বললাম না। ওকে তাহলে কি বুঝছেন এস ডায়াগ্রাম অফ ওয়াটার? কার্বন কোশ্চেন না ফুটন্ত পানিতে 100 ডিগ্রিতে ফুটন্ত হয়ে যায়। আমরা কি জানি এই যে 100 এ কি হয়ে যায় ফুটন্ত হয়ে যায় না? বুঝছি স্যার, তাহলে কি এটা পানি পড়ে যাওয়ার সময় যখন একদম পানি শুকিয়ে যাইতেছে এটা একটা আলাদা ডিফারেন্ট টেস্ট। সুপার ক্রিটিক্যাল বলতেছে হচ্ছে এটা এই কারণে এটা এমন একটা স্টেট যেখানে একই সাথে লিকুইড একই সাথে গ্যাস। স্যার বুঝছি এটা কোন সময় হয় মানে ওই তো বললাম 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং হচ্ছে 218 ডিগ্রি মানে 218 হচ্ছে এই প্রেসার যদি তুমি ক্রিয়েট করতে পারো এটা কিন্তু অনেক হাই প্রেসার 218 ডিগ্রি সরি 218। স্যার আমরা এরকম কোন উদাহরণ কি দেখছি বা এরকম? না না এটা ন্যাচারালি তো হয়। আমাদের ন্যাচারালি প্রেসার হচ্ছে 180 আর 218 ডিগ্রি এটা ল্যাবে করা হয়। ঠিক আছে এটা ন্যাচারালি এরকম হয় না। তারপর হচ্ছে 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর ন্যাচারালি হয় তো। আচ্ছা এই প্রশ্ন হচ্ছে এনট্রপি। এর আগে কোনো কোশ্চেন নাই? না স্যার। সাবজেক্টটা কোশ্চেন বানাও। কোশ্চেন বানান, হ্যাঁ বানান সমস্যা নেই। বানায় পর আমার বুঝতে পারছি না। এখান থেকে আসলে আসবে হচ্ছে শর্ট কোশ্চেন। মানে ইনফরমেটিভ এখান থেকে হয় গ্রাফটা আঁকা রাখতে পারে অথবা কি শর্ট কোশ্চেন। ওকে সমাধান করে নিজে হয়ে গেল না এই কি অর্থ করে দেখতেছে। আচ্ছা আজকে আমরা শুরু করব হচ্ছে এনট্রপি। এনট্রপিটা কি ওটা বাদে আর কিছু বলেন। মানে কাজ করার সময় অতিরিক্ত যে অবস্থাটা কাজ করার সময় অতিরিক্ত অবস্থা হয় লস পোস্টালসের বিষয় আমরা এনট্রপির যে ডেফিনেশন সেটা বলতে হচ্ছে বিশৃঙ্খলা পরিমাণ, তাই না? আমি কথা হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো কোনটা বিশৃঙ্খলা হবে। এটার জন্য একটা আমরা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল একটা সিনারিও ছিল আমাদের সাইকেল বলছিল, ঠিক আছে? সাপোজ ধরেন আপনি গেছেন কক্সবাজার, বুঝ গেছেন কক্সবাজার গেছেন, এখন এইখানে এই যে সি বিচ এদিকে পানি, এখানে কি আছে তাহলে বালি। এখন কথা হচ্ছে বালির মধ্যে তো আপনারা আবার অনেক নকশা করতে পারেন না, পারেন নাকি? ধরেন এইখানে একটা বিল্ডিং বানালেন এই যে, কথা বুঝছেন? তাহলে এই সমুদ্র পাড়ে বৈশাখ কি করতেছে একটা বিল্ডিং বানাইছে, বিল্ডিংটা ফাঁকা হয়ে গেছে। স্যার আর্কিটেকচারে যাই হোক এটাই বিল্ডিং। এটা আপনারা বলবেন লকা আপনি যে আচ্ছা কি বলতেছিলাম, এটা হচ্ছে কি একটা ধরন হচ্ছে কি আপনি সুন্দর করে মনে করেন 3 দিন বসে এটা বানাইলেন, তার মানে একটা অর্ডার নিয়ে আসে পুরো একটা সুন্দর একটা সিস্টেম তৈরি করে যেখানে সব কিছু খুব সুন্দর ভাবে একটা অর্ডার আছে। এখন মনে করেন আমরা কিন্তু জামা কাজ চলে আসছে
কি হলো এটা তাহলে আগে বুঝুন ফার্স্টে কি হলো একটা অর্ডার নিয়ে আসছে সবকিছু তাই না একটা অর্ডার নিয়ে আসছে ফার্স্টে ওকে এই এত হাসি আপনাদের কি বুঝি নাই ও আর কই এই ঝিমাইতেছে কে কে ঝিমাইতেছে আরিয়া কে আপনি আপনাদের দেখা যাচ্ছে না আচ্ছা আসেন তা কি বলতেছিলাম তাহলে আমরা একটা কি নিয়ে আসি একটা অর্ডার নিয়ে আসি ওকে তো এখন যদি ধরেন বাতাসে একটু এখান থেকে উড়ে গেল একটু এখান থেকে উড়ে গেল তার মানে কি হলো এটা ডিসঅর্ডার তৈরি হলো না অর্থাৎ কি হলো শৃঙ্খলা কমলো বা অর্ডারনেস কমে গেল তাহলে যতটুকু পরিমাণ অর্ডার কমে গেল ততটুকু পরিমাণে কি হলো বিশৃঙ্খলা তৈরি হলো কথা বুঝছেন হ্যাঁ আচ্ছা তাহলে ওই যে যতটুকু পরিমাণ সে অর্ডারটা চলে গেল তা সেই তাইকে আমরা বলতে হচ্ছে কি ততটুকু পরিমাণ বিশৃঙ্খলা হলো আমরা বলতে হচ্ছে কি অ্যান্ড্রয়েড ডেভেলপ কি ছিল বিশৃঙ্খলা পরিমাণ তাহলে আমরা এখানে আমরা বের করতে পারবো কি তাহলে কতটুকু বিশৃঙ্খলা তৈরি হলো কথা বুঝছেন আবার আমাদের আগে জানতে হবে কি কোন একটা জিনিস আগে কিভাবে ছিল ঠিক আছে তো এখান থেকে কতটুকু পরিমাণ সে ওখান থেকে একটা অর্ডার থাকে যেমন থাকে ওইটা আমরা আগে মেজার করতে হবে তো ওখানে যতটুকু পরিমাণ যে চেঞ্জ হয়ে গেছে তো সেটা আমাদের শৃঙ্খলা আমাদের নষ্ট হয়ে গেল শৃঙ্খলা যত নষ্ট হয়ে যাবে ততই আমাদের বিশৃঙ্খলা ভালো না তো বিশৃঙ্খলা পরিমাণ আমরা এখানে মেজার করতে পারবো আপনি বুঝতে পারছেন এরকম মনে হচ্ছে একটা মরুভূমি মরুভূমি থেকে আসা এদিকে ছেড়ে দিলে নাই আচ্ছা এই রিমোটটা কার কাছে কি বলবো সাথীদের কাছে সাথী ঠান্ডা লাগে এটা বুঝছেন এটা অ্যাপ্লিকেশনে বুঝতে পারছেন কথা হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি রকম স্যার ডিএসএস হ্যাঁ ও দেখাই না সো ডিএস এটা কি এন্ট্রপির পরিমাণ না এন্ট্রপির পরিমাণ কি এস হচ্ছে এন্ট্রপির পরিমাণ ডিএস মানে কি এটা ক্ষুদ্র পরিবর্তন ঠিক আছে সো এস হচ্ছে এন্ট্রপির পরিমাণ আর এটা হচ্ছে ডিএস টা কি এন্ট্রপির পরিবর্তন সেটা জন্য আমাদের কি কি লাগবে আমাদের লাগবে হচ্ছে কতটুকু পরিমাণ সে তাপ শক্তি শোষণ বা বর্জন হয়েছে এটা ডিগ্রি আর কত টেম্পারেচার হয়েছিল এটা তাহলে এই ছোট্ট একটা জিনিস আমরা যদি সাম মানে টোটালটা বের করতে চাই অর্থাৎ পুরোটা যদি ইন্টিগ্রেট করি অর্থাৎ এখানে পুরোটা ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো টোটাল এস পাবো বুঝছেন s ইকুয়াল হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ds প্লাস হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ dt বাই কি ব্যাপারটা কি বললাম যে যতটুকু পরিমাণ সে তাপ গ্রহণ করছে বা বর্জন করছে সেটা হচ্ছে ডিগ্রি আর কত টেম্পারেচার হয়েছিল সেটা যদি আমরা জানতে পারি তাহলে এখানে আমরা বের করতে পারবো কি বিশৃঙ্খলা কত হলো ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে দুইটা প্রসেস আছে একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস আচ্ছা এটা কি লাস্ট পেজ মনে হয় না এখন রিভার্সিবল প্রসেস আমরা কাকে বলি এই যে যেমন আমি ওখান থেকে এখানে নিয়ে আসি তাহলে আবার দেখব তাই না তাহলে এই প্রসেসটা কি রিভার্সিবল তাই তো তার মানে কি বলতেছে দেখেন ধরেন এই পানি দিয়ে যদি বলি H2O ধরেন এখানে মনে করেন আইস ছিল
আমি এখানে এটাকে হিট দিলাম, হিট দিলে কি হবে, লিকুইড হবে। ওকে, তো আমি বললাম হচ্ছে d3 পরিমাণ আমরা তাপ দিলাম নাকি, তাতে কি হলো, আইস থেকে কি হলো, লিকুইড হলো। তো আমি যদি এক্স্যাক্টলি সেম পরিমাণ অ্যামাউন্ট হিটটা যদি আমি ওখান থেকে বের করে ফেলি, তাহলে সে আবার কি পুনরায় আইস হওয়ার কথা, তাই তো? তো যদি আইস থেকে লিকুইড যত পরিমাণ তাপ দিয়েছেন ঠিক তত পরিমাণ যদি আপনারা থেকে বের করতে পারে, তাহলে এই প্রসেসটার নাম কি হবে, রিভার্স। কথা বুঝছেন? যত পরিমাণ দিলাম তত আমি কি করতে পারি, বের করতে পারি। অর্থাৎ যে স্টেটে ছিল আগে, পরবর্তীতে আমি কি করলাম, তাপ দেওয়ার কারণে অন্য একটা স্টেটে চলে গেলাম। তো ওই স্টেটে যদি আমি এক্স্যাক্টলি আবার আগে স্টেটে ফেরত আনতে পারি, তাহলে ওই প্রসেসের নাম কি, রিভার্স। আর এবার আছে কি ইরিভার্সিবল, তার মানে কি, অর্থাৎ আমি যে স্টেটে ছিলাম একটা অন্য একটা স্টেটে নিয়ে গেলাম। আমি কোথা থেকে যদি আবার আগের স্টেটে না পাই, তাহলে এই প্রসেসের নাম কি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাস্তব কোন কাজ কাজ নাই স্যার, আপনি স্টিক দিলে সরাসরি বড় কাজ করবে, মানে ও লিকুইড থেকে আইসে আসে, স্টিক থেকে তো আইসে আসে বাস্তব থেকে আইসে বুঝতে পারছি। আরে ওইটার মধ্যে কি বলে, এই নাইট্রোজেন গ্যাসের নাম শুনছো, নাইট্রোজেন অনেক আচ্ছা কি বলতেছি, আপনি যেটা ঠিক বলতেছেন ওইটা ব্যাপারটা এরকম না। আমরা বলতেছি জাস্ট একটা প্রসেস, আগে একটা স্টেটে ছিল, এটা হচ্ছে একটা স্টেট, আর এটা হচ্ছে একটা ডিফারেন্ট স্টেট। যদি জি জি আগে আমরা আজকে বলে দিলাম, হ্যাঁ আজকে বলতে চাইছিলাম ক্লাসে আছে আপনারা প্রজেক্ট করতেছে, প্রজেক্টের নামও জানে না, সে জানে না। এখন বলতে স্যার আমরা জব করি, আমাদের মানে কি করব, আমি জানি না, আমি ক্লাস থেকে তুমি ক্লাসে সিনিয়র দিন আমি তো নেই স্টুডেন্টে স্টুডেন্টরা আছে ওখানে স্টুডেন্ট অনেক না আসলে জিনিস করতে না ওটা আমি তো আমাদের তো ফিস করছি রাতে বসে ওটা এমনি ওটা আমার
এক্সেল আপনাদের রিলেটেড আছে সবাই আলটিমেট প্ল্যান হচ্ছে জি স্যার সবাই আমি যাই না আপনি 3 ভালো আছে আচ্ছা যেটা বলছিলাম তাহলে কি রিভার্সিবল প্রসেসটা কি ল্যাকটেস্ট স্টেট থেকে এই স্টেটে গেলাম আবার এক্স্যাক্টলি সেম স্টেটে যেতে আসলে বলে কি হবে রিভার্সিবল প্রসেস এখন কথা হচ্ছে ইরিভার্সিবল তাহলে কি উল্টা এটার উদাহরণ কি হবে বলেন তো ইরিভার্সিবল প্রসেসের উদাহরণ বলেন হ্যাঁ ওটা হ্যাঁ এটাও বলা যায় অ্যাকচুয়ালি যেই উদাহরণে দিবেন সবগুলাই রিভার্সিবল কারণ হচ্ছে কি রিভার্সিবল প্রসেস শুধু থিওরিটিক্যালি সম্ভব অ্যাকচুয়ালি এটা পসিবল না আমাদের ন্যাচারাল যত ঘটনা আছে সবই কি ইরিভার্সিবল প্রসেস কথা বুঝতে পারছেন কারণ আমরা বলতে হচ্ছে এক্স্যাক্টলি সেম জায়গায় আনবো এবং এটা আনা কাইন্ড অফ ইম্পসিবল ঠিক আছে যেমন ধরেন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ধরুন আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো জি স্যার পুরো আমার আস্তে আস্তে আধা ঘন্টা লেগে যাবে স্যার ড্রাইভারটা কি মারা গেছে আমি মেট্রো দিয়ে আসছি রাতে আসলে রাস্তা ভাঙে নিচে পড়ে গেছে আল্লাহ পাকে মেট্রো আসছে আমি ঘুরে আসছি মসজিদ হয়ে মেট্রো দিয়ে বিশেষ মর্নিং হয়ে আসছি আল্লাহ হাফেজ আমাকে আপনি যে আজকে একটা ভালো কাজ করছেন আজকে দিদি আবার একজন রাস্তা জ্যাম করবে আচ্ছা শুনেন কি বলছে মাথা রাস্তায় একটা প্রসেস আচ্ছা কি বলতে আচ্ছা ইরিভার্সিবল প্রসেস তাহলে উদাহরণ কি হবে যেমন একটা দাঁড়িয়েছে যেটা বুঝলাম এটা কি এক্সেল কি হবে সে অ্যাডিং এনার্জি নিয়ে আসছে টাকা গেল তাহলে এনার্জিটাকে কি আমার এনার্জি ইউজ করে আমরা আমাদের এই থার্মাল এনার্জি কোনোভাবে আবার এলো কারেন্ট এনার্জি প্রদান করতে পারবে পসিবল এবং ইউনিভার্সাল যত প্রসেস আছে মানে যত ধরনের যা হয় সবই আসলে কি কোন প্রসেস হয় ইউনিভার্সাল প্রসেস ঠিক আছে আমার কথা হচ্ছে আমরা দুইটা প্রসেসে এন্ট্রপি বের করা শিখি ক্লাসে কি হলো আসেন আচ্ছা সাপোজ ধরেন একটা বস্তু আছে এটা হ্যাঁ সো আমি এটার উপর থেকে কি করলাম ডি কিউ পরিমাণ এখানে তাপ দিলাম সো এটা ফার্স্ট হচ্ছে একটা স্টেট ছিল S1 এরপরে কোন স্টেট আসলো ধরেন S2 স্টেট আসলো ওকে আমরা বলতে হচ্ছে এটা কি রিভার্সিবল প্রসেস বুঝছেন এটা কি রিভার্সিবল প্রসেস তার মানে কি আমি যদি এইখান থেকে আমি এই এক্স্যাক্টলি সেম পরিমাণ হিট যদি বের করে ফেলতে পারি তাহলে সে কি এক্স্যাক্টলি আবার আগের পজিশনে চলে আসবে তাই তো তার মানে এখান থেকে আবার এখানে চলে আসতে পারবে অর্থাৎ d2 পরিমাণ হিট দিলে এখান থেকে এখানে গেল এক্স্যাক্টলি আমি যদি সেম পরিমাণ হিট আবার যদি তুলে ফেলতে পারি তাহলে এক্স্যাক্টলি আমার সেই স্টেটে চলে আসতে পারবে রিভার্সিবল প্রসেসিং সো আমরা দেখলাম যে ds এটা কি হয় dq/t তাই না এইটা আর কথা হচ্ছে শুরুটার জন্য তাহলে ds1 কি হবে এটা পজিটিভ ওকে আর ds2 কি হবে তাহলে -dq/t তাই তো সো দেখেন এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন এটা হচ্ছে টোটাল এন্ট্রপির পরিবর্তন তাহলে টোটাল পরিবর্তন কত হলো এই প্রসেস অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে a থেকে b তে গেল এবং পরে আবার কি আসলো b থেকে a তে আসলো সেটা কখন যখন হচ্ছে a থেকে b তে গেল আর এটা কখন যখন b থেকে a তে আসলো তাহলে পুরো একটা সাইকেল কমপ্লিট হলো a থেকে b তে গেল আবার b থেকে a তে আসলো একটা সাইকেল কমপ্লিট সো এই টোটাল সাইকেলের মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে কি বের করতে এন্ট্রপি বের করতে টোটাল এন্ট্রপি এন্ট্রপি তাহলে কি হবে তাহলে এটা কি ds1 প্লাস কি হবে ds2 এটা কি হবে ইন্টিগ্রেশন অফ এটা যোগ হবে না প্লাস dq/t তাই না আর এটা কি হবে তাই তো এটা এরকম না আলটিমেটলি কি হচ্ছে দেখেন তো এইটা কি এক্স্যাক্টলি সেম জিনিস জাস্ট এখানে a মাইনাস করা কোথায় দেওয়া যায় এখানে দেওয়া যায় তাহলে
বলি রেজাল্ট কত আসছে 0 তার মানে আমি যদি বলি ds এটা কত আসছে নেট অর্থাৎ টোটাল অ্যান্ড্রয়েড পরিবর্তন কত তাই আমরা 0 করে কি বুঝলাম তাহলে বিশৃঙ্খলা হয় না তাই তো কথা বুঝছেন যে এন্ট্রপি কিন্তু রিভার্সিবল তো ন্যাচারালি হয় তাই না স্যার এন্ট্রপি 0 এটা পাইলাম ওকে আচ্ছা এখন আসেন এটা যদি ইরিভার্সিবল হইতো কি বলতো ইরিভার্সিবল তাহলে কি হবে দেখেন তো শুরুতে a থেকে b তে যখন গেছে d সমান সে লিখছে বুঝলাম কিন্তু সে কি আর b থেকে a ফেরত আসতে পারবে না ধরলাম সে এখানে কোথাও একটা আসলো কারণ c এই পজিশনে আসলো বুঝছেন সো ফার্স্ট ধর এখানে নিচে হচ্ছে d1 সরি dq1 আর সে পরবর্তীতে সে ছাড়ছে কত dq2 এটা ধরুন মাইনাস ওকে সো আমি দেখেন তো এক্স্যাক্টলি যেহেতু সেম মান আসতে পারে না তাহলে এগুলো আমাদের কোনটা বড় হবে হ্যাঁ কোনটা বড় হবে এটা বড় হবে না তো আমি বলে দিই একটু এখানে d কোনটা অবশ্যই কি বড় কার থেকে dq2 থেকে বুঝছেন সো যদি এটা হয় সো আমি যদি একই রকম ভাবে এখানে তাহলে এটা কি হবে dq1 এটা হবে dq2 সো এটা কি হবে a থেকে b আর এটা হবে কি b থেকে c এই স্টেপ ওকে সো এখানে কি হবে তাহলে q1 এখানে হবে q2 এখন কথা হচ্ছে দেখেন তো q1 এর সাথে q2 বড় না কম ছোট এটা ছোট একটা বড় জিনিস থেকে ছোট একটা জিনিস যদি মাইনাস করি তাহলে রেজাল্ট কি 0 আসবে কেমন আসবে রেজাল্টটা পজিটিভ কিছু একটা আসবে আমি জানি না কত আসবে আমার বলতে হচ্ছে পজিটিভ কিছু একটা আসবে তার মানে কি এন্ট্রপির টোটাল চেঞ্জটা কেমন তাহলে এন্ট্রপি যখন যদি পজিটিভ হয় তার মানে বিশৃঙ্খলা বাড়ছে নাকি কমছে আর আমরা বলতেছি এন্ট্রপি মানে বিশৃঙ্খলার পরিমাণ যেহেতু এটা মানে বিশৃঙ্খলার পরিমাণ পজিটিভ তার মানে বিশৃঙ্খলা আছে তাই তো তার মানে কি ইরিভার্সিবল প্রসেসে কি দেখতেছি আমরা যে এন্ট্রপি কি থাকে পজিটিভ এন্ট্রপি পজিটিভ মানে কি বিশৃঙ্খলা আছে ঠিক আছে আর আমরা আগে দেখছিলাম রিভার্সিবল প্রসেসে কি হয় এন্ট্রপি 0 তার মানে কি এন্ট্রপি হয় ইদার 0 হবে অথবা পজিটিভ কারণ প্রসেস আছে আমাদের কাছে দুইটা একটা হচ্ছে রিভার্সিবল আর হচ্ছে ইরিভার্সিবল এর বাইরে কোনো প্রসেস নাই তার মানে এন্ট্রপি পরিবর্তন হয় কি হবে পজিটিভ হবে অথবা কি হবে 0 এন্ট্রপি পরিবর্তন কি নেগেটিভ বা পজিটিভ হ্যাঁ কারণ স্যার অপশনই যে দুইটাই ন্যাচারালি পসিবল না তবে পসিবল কি রকম যেমন ধরেন আপনারা এই যে নেগেটিভ করা সম্ভব কিভাবে তাপমাত্রা রেগুলেশন যেমন রেফ্রিজারেটর মানে ফ্রিজ যেমন রেফ্রিজারেটর কি হয় আমরা যদি বলি যে ওইখানে কি টেম্পারেচার কি করতেছে আমরা ওখান থেকে কমাইতেছে অর্থাৎ ডিকিউটা কি নেগেটিভ না ডিকিউ নেগেটিভ মানে কি তখন টোটাল একটা পরিবর্তন হয় নেগেটিভ আসবে যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ না কারণ কি আলটিমেটলি ইউনিভার্সাল এন্ট্রপি কি হচ্ছে বাড়তেছে আমি বলতেছি কোন একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য করা সম্ভব এবার আমি বলতেছি হচ্ছে এই রুমে ধরেন আমরা শুরুতে ধরেন এই রুম ঢুকছে অন টেম্পারেচার 3 এক্সাম করে দিয়েছেন সো এই কান্ডিটা কি করছে বাইরে বের করতেছে এখানে টেম্পারেচার কমছে তাহলে আমি যদি এই রুমটাকে শুধুমাত্র একটা সিস্টেম চিন্তা করি এই রুমের জন্য কি এন্ট্রপি কমানো সম্ভব কিন্তু অ্যাকচুয়ালি কি হইছে আপনারা তো হিটটা বাইরে বের করতেছেন তাহলে যদি পুরো ইউনিভার্সের এন্ট্রপি কি হইছে কিছু হইলো বাড়ছে আমি বলতেছি এই সিস্টেমের জন্য কমছে কথা হচ্ছে কিন্তু আমরা যদি টোটাল হোল চিন্তা করি তাহলে এন্ট্রপি সব সময় কি হবে হয় পজিটিভ অথবা জিরো হবে কথা বুঝতে পারছেন আমার কথা হচ্ছে এন্ট্রপি বাড়লে প্রবলেমটা কি বাড়লে প্রবলেম কি প্রবলেম বল এন্ট্রপি গুরুত্ব কমছে বিদ্যুৎ কাজ করতে বোঝা যায় এর গুরুত্ব স্যার এন্ট্রপি এন্ট্রপি না করলে বাইরে এন্ট্রপি কি এই কারণ বন্ধ করে আচ্ছা এটা চিন্তা করেন তো সাপোজ আমরা এখন
2000 কততে আছে 25 আছে এখন পৃথিবীর এভারেজ টেম্পারেচার কত 31 সামথিং আমরা দেখতেছি হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং কি হচ্ছে বাড়ছে তো ধরেন 500 বছর পরে তাহলে আমরা থাকবো দাঁড়াই থাকবো পৃথিবী থাকবে স্যার 500 বছর পৃথিবী থাকবে এটা আমরা কি বলছি স্যার কি আমরা তবে আলাদা অনেক দেখা যাচ্ছে তারপরে এই যে আচ্ছা আমরা ওদিকে যাচ্ছি না ঠিক আছে স্যার তাহলে আপনার টাইম একটু কমাই নিয়ে আসুন 500 বছরের থেকে না 500 বছর আগে আসলে এত ভিজুয়াল আমরা আমি চেষ্টা করছি যেটা বলছিলাম সেটা কি ধরেন কি হচ্ছে এখন টেম্পারেচার কত এই সাম করেন 5 মিনিট মধ্যে শেষ করে দিই এখন টেম্পারেচার কত আছে 30 বা 50 কারণ 500 বছর পরে ধরেন টেম্পারেচার হলো কত ধরেন 20 এখন কথা হচ্ছে আমরা একটা ইনপুট তৈরি করব এখন যেটা হিট মানে কাজ করা হচ্ছে 15 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে কথা হচ্ছে অর্থাৎ এখন নরমালি যে টেম্পারেচার আছে তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অর্থাৎ কত ডিগ্রির মধ্যে কাজ করে 85 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে এই কাজ আমরা ইজিলি করা সম্ভব কারণ এর আগে বলতে আর এই ওখানে কি হয় একটা টেম্পারেচার একটা জায়গা থেকে সে হিট দিবে আর জায়গা হিট সে ছাড়বে তাই তো তার মানে এখন যেখান থেকে হিট নিচ্ছে সেটা টেম্পারেচার কত 100 আর যেখানে হিট যাচ্ছে সেটা কত 15 তার মানে রেঞ্জটা কত রেঞ্জটা কি হবে রেঞ্জটা হচ্ছে 80 এখন হচ্ছে 500 বছর পরে ধরেন টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে গেল 3 ডিগ্রি আমি যদি ওই আগে ইঞ্জিনটাই রাখি তাহলে তার রেঞ্জ কত তো কত বসছে 10 ডিগ্রি ধরেন বেড়ে গেল 70 হবে কেন দেখো তো কোনো কিছু চেঞ্জ করছে আগের যে ইঞ্জিন এখন সেম একই ইঞ্জিন আছে তখন ন্যাচারালি ছিল 15 ডিগ্রি আর সে কাজ করবে আপনার 100 ডিগ্রি হলো অর্থাৎ 50 ডিগ্রি রেঞ্জ আর এখন অটোমেটিক্যালি মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবার যদি টেম্পারেচার যদি বেড়ে যায় অর্থাৎ 25 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়ে যায় তাহলে ইঞ্জিন যদি একই থাকে আগে সে রেঞ্জ ছিল 85 আর এখন রেঞ্জ কত হয়ে যাবে 70 বা 75 তার মানে একই ইঞ্জিন থাকা সত্ত্বেও আগে যে পরিমাণ কাজ পাইতাম এখন তার চেয়ে কম কাজ করছে তো আলটিমেটলি কিন্তু ইউনিভার্সাল এন্ট্রপি হচ্ছে বাড়তেছে ঠিক আছে তো একটা সময় যদি আমরা দেখতে হচ্ছে গ্যাপ বাড়ার কারণে আমাদের আগে এই মেশিন দিয়ে যেই কাজ পাইতাম এখন এক্স্যাক্টলি সেম মেশিন দিয়ে ওই পরিমাণ কাজ পাবো কথা বুঝতে পারছেন তো আলটিমেটলি এন্ট্রপি যেহেতু ম্যাক্সিমাম মানে আস্তে আস্তে কিন্তু বাড়তেছে তো একটা পর্যায়ে গিয়ে কি হবে ম্যাক্সিমাম হয়ে যাবে তার মানে তখন আমাদের কাছে যদি ইঞ্জিন থাকেও কোনো কাজ হবে কথা বুঝতে পারছেন ওকে তাহলে আপনাদের থার্মাল ফিজিক্স শেষ হলো চলো